নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। আপনাদের কৃতজ্ঞতা জানাবার তো কোনো ভাষা নেই সহযোগিতা করার জন্য। আশা করি আগামী দিনেও আপনাদের সহায়তা থেকে বঞ্চিত হব না। থ্যাঙ্কস বাটনে ক্লিক করলেই সুপার থ্যাঙ্কস, আপনাদের সহায়তা আমার কাছে সরাসরি পৌঁছে যাবে। দেখুন, ইন্ডিয়া টুডে গোষ্ঠী তাদের 50 বছর পূর্ণ করেছে এবং দীর্ঘ 25 বছর ধরে তারা একটা এক্সারসাইজ নিয়মিত করে, সেটা হচ্ছে মুড অফ দ্য নেশন। এবার তারা সি ভোটারকে সঙ্গে নিয়ে করেছে। সেই মুড অফ দ্য নেশন সাম্প্রতিক যে সমীক্ষা তাতে কি উঠে এসছে যে এনডিএ 352টা আসন পেতে পারে এই মুহূর্তে ভোট হলে, আইএনডিআই এ জোট পেতে পারে 182টা আসন, আর বিজেপি পেতে পারে এককভাবে 287টা আসন। অর্থাৎ 10 বছর প্রধানমন্ত্রী, তারপরেও 1.5 বছর হয়ে গেল, 11.5 বছর প্রধানমন্ত্রী আছেন নরেন্দ্র মোদী, তার অ্যাপ্রুভাল রেটিং কিন্তু মোটেই কমেনি। যাই রাহুল গান্ধী বলুন না কেন, দেশের মানুষ মোদিজির প্রতি তাদের বিশ্বাসটাকে এখনো ধরে রেখেছেন। মোদিজি শ্লাঘাবোধ করতেই পারেন। এবং ইন্ডিয়া টুডে তো আর আপনি ইন্ডিয়া টুডেকে গদি মিডিয়া বলতে পারবেন না, বরঞ্চ ইন্ডিয়া টুডে খুব ক্রিটিক্যাল, এই গোষ্ঠীটাই খুব ক্রিটিক্যাল সরকারের কাজকর্ম সম্পর্কে। কোনো অসুবিধা নেই, তারা নিজেদের যে এডিটোরিয়াল পলিসি সেটা মেনেই চলে। সেখানে বাংলার কথা বলা হয়েছে। বাংলায় কি বলা হয়েছে যে বিজেপির প্রাপ্ত ভোট 3% বাড়বে, 42%, 39 থেকে 42 এই মুহূর্তে। এটা লোকসভা নির্বাচনকে প্রেক্ষিত হিসাবে বলেছে, তাই বিধানসভার আসনের কথা বলেনি। কিন্তু সি ভোটারের পক্ষে যিনি ছিলেন, আর ইন্ডিয়া টুডে গ্রুপের রাজ চেনগাপ্পা ভদ্রলোকের নাম, তিনি কিন্তু বলি যে কথাটা আমরা অনেকবার বলছি, প্রথম দিন থেকে আমি বলছি, আমার ভিডিও যারা দেখেন এবার একেবারে কাঁটে টাক্কার, একবারে ফোটো পেনিসের জায়গায় আছে। এখনই যদি বিজেপি 42% ভোট পেতে পারে, তা তৃণমূল কত পেয়েছিল? তৃণমূল পেয়েছিল 45%, এরা 39%। তাহলে বিজেপির ভোট 3% বাড়লে তৃণমূলের ভোট তো ইনট্যাক্ট নেই, তৃণমূলের ভোট 1-1% কমেছে, এখন হয়তো 2% ডিফারেন্স অ্যাকর্ডিং টু ইন্ডিয়া টুডে। তাহলে যখন নির্বাচন হবে, যা মুড পশ্চিমবঙ্গে একেবারে বাইপোলার, এখানে কারুর কিন্তু কোনো জায়গা নেই, তৃণমূল বনাম বিজেপি। সেই বাইপোলার রাজনীতিতে ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছে বিজেপি তৃণমূলের এখনো। তাহলে হিন্দু ভোট লোকসভা নির্বাচনে বিজেপি পেয়েছিল 55%। আমার ধারণা এখনই হিন্দু ভোটের কনসলিডেশন 59-60% এসে গেছে, নইলে বিজেপির 3% ভোট বৃদ্ধি দেখাতো না। এবং যতদিন যাবে হিন্দু ভোটের মেরুকরণ তত বিজেপির পক্ষে আসবে। ভারতবর্ষে সব থেকে বেশি হিন্দু ভোটের মেরুকরণ হয় গুজরাটে, 61%। আমার ধারণা পশ্চিমবঙ্গে 2026-এর বিধানসভা নির্বাচনে হিন্দু ভোটের মেরুকরণের বিষয়ে গুজরাটকেও পিছনে ফেলে দেবে পশ্চিমবঙ্গ। দেখুন, আমি প্রথম থেকে একটা কথা বলে আসছি, আপনারা সহমত পোষণ করবেন কিনা জানি না, ভিন্ন মত করতে পারেন। ধরুন আপনি একেবারে হার্ডকোর বিজেপি সাপোর্টার বা আপনি হার্ডকোর তৃণমূল সাপোর্টার, আপনাদের ভোটে কিন্তু বিজেপি সরকারও করবে না বা তৃণমূল সরকারও করবে না। তাহলে সরকার গড়া বা ফেলার চাবিকাঠিটা কাদের হাতে থাকে? যাদেরকে বলা হয় সাইলেন্ট মেজরিটি। এই সাইলেন্ট মেজরিটির সিংহভাগ এবার পরিবর্তন চাইছেন। ঠিক 2011 সালে এই সাইলেন্ট মেজরিটি কিন্তু বামফ্রন্টের গণেশ উল্টে দিয়েছিল,
আর 2026-এও এই সাইলেন্ট মেজরিটির সিংহভাগ পরিবর্তনের আকাঙ্ক্ষাকে হৃদয়ে ধারণ করছেন এবং তারাই কিন্তু ডিসাইডিং ফ্যাক্টর হতে চলেছেন। তারা রাস্তাঘাটে, মাঠে ময়দানে, চায়ের দোকানে সেভাবে নিজেদের রাজনৈতিক মত সোচ্চারে বলেন না, হয়তো ড্রয়িং রুমে বসে বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের সামনে হয়তো তারা তাদের মনোভাব প্রকাশ করেন, তারা কিন্তু চুপ করে আছেন। এই চুপ করে থাকাটা শাসকের পক্ষে শুভ সংকেত নয়। কেউ কেউ ভেবেছিলেন নবীন বাবুর মতো একজন দক্ষ প্রশাসক 2024-এর উড়িষ্যার বিধানসভা নির্বাচনে বিজেডি ধুয়ে মুছে সাফ হয়ে যাবে। ওই সাইলেন্ট মেজরিটি নবীন বাবুর সরকারকে একেবারে ছুঁড়ে ফেলে দিয়েছিল। সেই সাইলেন্ট মেজরিটি এবার কিন্তু পশ্চিমবঙ্গে পরিবর্তন চাইছে। তাদের মনোভাবের প্রতিফলন অনেকটাই এসছে মুড অফ দ্য নেশনে। যেহেতু তারা অ্যাসেম্বলির সিটকে প্রেডিক্ট করেনি, এই পার্সেন্টেজে বিজেপি কটা সিট পাবে বা তৃণমূল কটা পাবে সেটা বলা যায় না, কিন্তু এখন যে পরিস্থিতি, এই মুহূর্তে ভোট হলে বিজেপি 125টার কাছাকাছি আসন পাবে, 125টা। তৃণমূল ধরুন পাবে 160টা, আর বাকি ধরুন আদার্স। বা তৃণমূল কমতে পারে, তৃণমূল ধরুন 150, বিজেপি ধরুন 125, 275, 19টা সিট আদার্স, লেফট, হুমায়ুনের দল, কংগ্রেস সবাই মিলে। তৃণমূল 200-র উপর না গেলে সরকার করতেই পারবে না, পারবেই না, শপথ নিতে পারবে না সেই সরকার। আর বিজেপি এখন 125 যদি পায়, ক্রিটিক্যাল মাস পেতে একটু দূরে দাঁড়িয়ে আছে। 2-2.5 মাস বাদে নির্বাচন, তখন হাওয়া আরো তীব্র হবে, প্রচারের ঘনঘটা শুরু হবে। তখন খেলার যে বিজেপির পক্ষে যাবে না তার কি গ্যারান্টি আছে? দেখুন বিজেপি কি ইস্যু করছে, সুশাসন, অনুপ্রবেশ, এবং একই সঙ্গে তারা এবার যে সংকল্পপত্র বা ম্যানিফেস্টো করবে তাতে সেক্টর স্পেসিফিক তাদের প্রতিশ্রুতি থাকবে। যেমন শিল্পে বিনিয়োগ, কর্মসংস্থান, শিক্ষার ক্ষেত্রে নিয়মিত এসএসসি প্রাথমিকের পরীক্ষা, সরকারি কর্মচারীদের কেন্দ্রীয় হারে ডিএ, তারপর লক্ষ্মীর ভান্ডারের নামটা বদলে যাবে, তার অনুদান বাড়ানো, এবং বিজেপি শাসিত রাজ্যে মাতৃশক্তির জন্য যে যে সুযোগ সুবিধা দেয় সেখানকার সরকার, সেটাকেও সামনে রাখা হবে। লক্ষ্মীর ভান্ডারে করে দিদিমণি বারে বারে জিতবেন, এটা তো হতে পারে না। তবে এই ধরনের প্রকল্পে, খয়রাতির প্রকল্প ভারতের অর্থ ব্যবস্থার উপর চাপ সৃষ্টি করছে। আর্থিক সমীক্ষা রিপোর্টে তা আছে, মুখ্য আর্থিক উপদেষ্টাও বলেছেন। এবং ভারতের বন্ড যেহেতু বিশ্ববাজারের সঙ্গে সংযুক্ত, তাই ঋণ নেওয়ার ক্ষেত্রে ভারতকে বাড়তি সুদ গুনতে হয়। সেখানে ঋণদাতারা শুধু ভারত কেন্দ্রীয় সরকারের আর্থিক স্বাস্থ্য দেখেন তা তো নয়, রাজ্যগুলোর আর্থিক স্বাস্থ্য দেখেন। কিন্তু দেখুন, জনমোহিনী রাজনীতি, কম্পিটিটিভ ইলেকটোরাল পলিটিক্সে এর থেকে মুখ ফিরিয়ে রাখা কোনো দলের পক্ষে সম্ভব নয়। প্রধানমন্ত্রী রেউরি কালচার বলেছিলেন, কিন্তু তিনিও বাধ্য হয়েছেন যে তার দলের এই খয়রাতির রাজনীতি করার থেকে। তিনি কিছু করতে পারেননি, কারণ ভোট বড় বিষম বালাই। তো সেক্টর স্পেসিফিক তো বলবেই। এবং বাংলায় যারা চৌর্যবৃত্তির সাম্রাজ্য দৃঢ়ভাবে বসেছে, এটা নিয়ে কারোর কোনো সন্দেহ নেই। অতি বড় তৃণমূল সমর্থকদেরও সন্দেহ নেই। আর শিল্প কলকারখানা ওগুলো এই জমানায় আসবে না, তৃণমূলের জমানায় ওগুলো আসবে না। শিল্পপতিরা বিশ্বাসই করেন না যারা শিল্প করতে পারে। তারা গালবড়া প্রতিশ্রুতি দেন আর বিনিয়োগ করেন গিয়ে উড়িষ্যাতে। ওসব আমাদের দেখা হয়ে গেছে। অমিত শাহ অরুণাচল আসামের সীমান্তে গিয়ে জনসভায় কি বললেন? আসামের 7টি জেলায় 64 লক্ষ অনুপ্রবেশকারী এসেছে। তার মধ্যে গোয়ালপাড়া আছে, ধুবড়ি আছে, নওগাঁ আছে। হেমন্ত বিশ্ব শর্মা কি বলেছেন?
যে মিয়া মুসলমানদের সঙ্গে কোনো সম্পর্ক নেই, মিয়াদের সঙ্গে কোনো সম্পর্ক নেই, অসমের ভূমিপুত্র মুসলিম ভাই বোনদের সঙ্গে কোনো বিরোধ নেই, কিন্তু বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারী তাদের প্রতি সরকারের অবস্থান কঠোর থেকে কঠোরতর হবে। এদেরকে মিয়া বলা হয় অসমে, যারা বাংলাদেশ থেকে অনুপ্রবেশ করে ঢুকেছে ভারতবর্ষে মুসলিম সম্প্রদায়ের মানুষকে। এবং অমিত শাহ বলেছেন 1,26,000 একর জমি অনুপ্রবেশকারীদের হাত থেকে উদ্ধার করা হয়েছে। ডেমোগ্রাফি চেঞ্জ হয়ে যেতে পারে আসামে যদি এখনো ব্যবস্থা না নেওয়া হয়। পশ্চিমবঙ্গেও তো ডেমোগ্রাফি চেঞ্জ হবে না, তার কি গ্যারান্টি আছে? আজ নয় 30 বছর বাদে পশ্চিমবঙ্গে হিন্দুরা যে সংখ্যালঘু হয়ে যাবে না, তার কি কোনো গ্যারান্টি আছে? গ্যারান্টি নেই তো। যেভাবে সীমান্তবর্তী জেলায় ডেমোগ্রাফি চেঞ্জ হচ্ছে, আগামী দিনে তার বিপদ সম্পর্কে আমাদের সবাইকে সচেতন হতে হবে। এটাও বিজেপির প্রচারের মূল ইস্যু। সুতরাং তারপরে ধরুন তো এসআইআর এর অভিঘাত শেষ পর্যন্ত কতটা তৃণমূলকে ক্ষতি করবে, কত নাম শেষ পর্যন্ত বাদ যাবে, সেটা তো আছেই। এবং নির্বাচনের আগে এজেন্সির তৎপরতা বাড়বেই বাড়বে, ইতিমধ্যে বেড়েছে। সবসময় যে সেন্ট্রাল ফোর্স নিয়ে অভিযান করছে ওগুলো নয়, সুপ্রিম কোর্টে কিছু লড়াই চলছে। আমার ধারণা আইপ্যাককে কি বলবো আর কি, আইপ্যাকের জন্য সময় খুব ভালো যাচ্ছে না আগামী দিনে, এইটুকু আমি বলতে পারি। এই সব কিছুর অভিঘাত তো পড়বে ভোটে। তাই মুড অফ দ্য নেশন এখন বলছে 3% বিজেপির ভোট বেড়েছে লোকসভার তুলনায়। তো নির্বাচন হতে তো এখনো 2-2.5 মাস দেরি আছে, যদি ঠিক সময় হয়। তা সেটা আরো 4% বাড়বে না কে বলতে পারে? বাড়ার প্রভূত সম্ভাবনা আছে। এখনই ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছে তৃণমূলের বিজেপি। আগামী দিনে বাংলায় যে বিজেপির সরকার গঠন হবে না, এ কথা কেউ বুক ঠুকে বলতে পারে? গঠন হওয়ার সম্ভাবনা 50-50 এই মুহূর্তে। ধরুন না 50 বলবো না, তৃণমূলের পক্ষে 55, বিজেপির পক্ষে 45। আগামী 3 মাস খেলা অনেক ঘুরবে। ওই সাইলেন্ট মেজরিটি শেষ পর্যন্ত নির্ধারণ করবে বাংলার রাজনৈতিক ভাগ্য। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision.